সো সেই বিখ্যাত ডিটেকটিভ হারকিউল পোয়ারট যে কুসংস্কার অন্ধবিশ্বাসে একেবারেই মানে না। তবে শোনা গিয়েছে যে জয়েস রেনল্ডস নামক একজন মানুষ রয়েছে যে হচ্ছে একজন মিডিয়াম, অর্থাৎ মৃত বা ভূতেদের সাথে সে কথা বলতে পারে বা আত্মাদের সাথে সে কথা বলতে পারে। বিখ্যাত গোয়েন্দা হারকিউল পোয়ারট যে এই জিনিসগুলোতে একেবারেই বিশ্বাস করে না, তার কাছে এই নতুন রহস্যটাকে উন্মোচন করা একটু কঠিন হতে চলেছে। সিনেমার নাম হচ্ছে এ হান্টিং ইন ভেনিস, পরিচালনা করেছেন কেনেথ ব্রানা, যিনি নিজেই এই সিনেমাতে সেই বিখ্যাত গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি একজন দুর্দান্ত পরিচালক। বাই দ্য ওয়ে, গোয়েন্দা হারকিউল পোয়ারট বা তার নামের উচ্চারণটা একটু অদ্ভুত, তবে আমি তাকে হারকিউল পোয়ারট বলে বলছি। এই নামটা শুনে অনেকের পরিচিত মনে হতে পারে, বিশেষ করে যারা গোয়েন্দা গল্প টল্প পড়ে। এই চরিত্রটার স্রষ্টা হচ্ছে আগাথা ক্রিস্টি এবং তাকে নিয়ে এর আগে বহু সিনেমা রিলিজ করেছে, যার মধ্যে দুটো অলরেডি আমার এই চ্যানেলে রয়েছে। একটা হচ্ছে ডেথ অন দ্য নাইল এবং আরেকটা হচ্ছে মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। আপনারা যারা একটু মিস্ট্রি, থ্রিল, রহস্য এই টাইপের সিনেমা পছন্দ করেন তারা ডেফিনেটলি চেক আউট করতে পারেন সেই ভিডিওগুলো। বাই দ্য ওয়ে, আপনাদের সময় নষ্ট করছি না। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি এ হান্টিং ইন ভেনিস সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সালটা ছিল 1947। গোয়েন্দা হারকিউল পোয়ারট এখন একটা রিটায়ারমেন্টের জীবন পালন করছে। সে তার কাছ থেকে অর্থাৎ গোয়েন্দাগিরি থেকে একেবারে অবসর নিয়ে ফেলেছে। তবে যেহেতু সে খুবই ফেমাস, সেই কারণে বহু মানুষ তার পিছন পিছন ঘোরে। আসলে প্রত্যেকেই তো মনে করে যে তাদের সব সমস্যাগুলোর সমাধান একমাত্র সেই হারকিউল পোয়ারটের কাছেই রয়েছে। এখন এতগুলো মানুষকে একা তো সামলানো সম্ভব নয়, সেই কারণে সেই গোয়েন্দা একটা বডিগার্ডও রেখেছে, যার নাম হচ্ছে ভিটেল, যে একজন প্রাক্তন পুলিশ অফিসার ছিল। বর্তমানে গোয়েন্দা হারকিউল পোয়ারট ভেনিস শহরে একটা শান্তির জীবনযাপন করছে। যদিও এটাকে শান্তির জীবন বলা যায় না, কারণ বর্তমানে সে তার ফেইথ, আস্থা সবকিছু হারিয়ে ফেলেছে। সে আর কিছুতে বিশ্বাস করে না। তার ধর্মীয় ঈশ্বর, কোনো ধরনের সুপারন্যাচুরাল জিনিসে আর তার বিশ্বাস নেই। সো সেই শহরে সে একটা শান্তির জীবনযাপন করছে এবং সে চায় না যে কেউ তাকে ডিস্টার্ব করুক। তবে সেই মুহূর্তে চলে আসে তার এক পুরনো বন্ধু, অর্থাৎ অ্যারিয়াডনি অলিভার, যাকে আমি অলিভার বলেই ডাকছি। সে পেশায় হচ্ছে একজন লেখক, অনেক বই লিখেছেন তিনি। বিশেষ করে এই গোয়েন্দা হারকিউল পোয়ারটকে তিনি ফেমাস করেছেন তার বইগুলোর মাধ্যমে। তবে তিনি এখানে এসেছেন একটা উদ্দেশ্যে, সেই গোয়েন্দার জন্য একটা নতুন কাজ আছে। তবে হারকিউল পোয়ারট সে তো জানিয়ে দিয়েছে যে সে অবসর নিয়ে ফেলেছে, এখন আর সে কোনো কাজ করতে চায় না। তবে এই কাজটা একটু ইন্টারেস্টিং। জয়েস রেনল্ডস নামক একজন মহিলা যে সদ্য জেলখানা থেকে মুক্তি পেয়েছে, তাকে ডাইনিবিদ্যার জন্য জেলে পুরে ফেলা হয়েছিল। তবে এখন সে মুক্তি পেয়েছে। ইদানিং তার একটা কেস রয়েছে যেখানে সে আবারও সিয়ান্স অ্যাটেম্প্ট করবে। সিয়ান্স হচ্ছে একখানা ফ্রেঞ্চ শব্দ, যেটার অর্থ হচ্ছে যখন সেই মানুষটা একটা ভূত বা কোনো আত্মার সাথে কথা বলবে, কমিউনিকেট করবে। তবে হারকিউল তো এগুলো বিশ্বাস করে না, সেই কারণেই অলিভার তাকে সেখানে নিয়ে যাচ্ছে, যাতে হারকিউল সেই জিনিসটা নিজের চোখে দেখে এবং সেই জিনিসটা যাতে বিশ্বাস করে। অথবা সেই জয়েস নামক মহিলাটা যে নাকি ভূতের সাথে কথা বলে, সে আদৌ এগুলো পারে নাকি লোকদের বোকা বানাচ্ছে, সেগুলোর যাতে পর্দা ফাঁস করে সে। যাই হোক, গোয়েন্দা হারকিউল পোয়ারট সে রাজি হয়ে যায় এবং রাতের বেলা তারা চলেছে ভেনিস শহরে থাকা সেই পালাজোর উদ্দেশ্যে। পালাজো অর্থাৎ একটা প্যালেস, এবং সেই প্যালেস বা পালাজোর মালকিন হচ্ছে রাওনা ড্রেক। তবে সেই স্থানের অনেক বদনাম রয়েছে, অনেকে সেটাকে একটা ভুতুড়ে জায়গা মনে করে। সেই কারণেই তো সেই স্থানটা পরিত্যক্ত এবং বিক্রি হচ্ছে না, কেউ সেটাকে কিনছে না। সেদিন ছিল হ্যালোউইনের সময়। দূর দূরান্ত থেকে বহু মানুষ, বাচ্চারা সেখানে এসেছে মজা ঠাট্টা করার জন্য এবং তাদেরকে সেই স্থানের ইতিহাসটাও জানানো হয়। আসলে একটা সময় সেটা একটা অরফানেজ ছিল, একটা অনাথ আশ্রম। তবে সেই সময় গোটা দেশে প্লেগ ছড়ায়, সেই মহামারীতে বহু মানুষ মারা যায়, বহু মানুষ শহর ত্যাগ করে চলে যায়। তবে সেই অরফানেজের মধ্যে থাকা বাচ্চারা তারা আটকা পড়ে যায়। যে ডাক্তার এবং নার্সরা সেখানে ছিল তারাই বাচ্চাগুলোকে সেখানে আটকে রেখে চলে গিয়েছিল, আর যার কারণেই বহু বাচ্চা সেখানে আটকা পড়ে মারা যায়। কথায় আছে যে সেই বাচ্চাগুলোর আত্মা আজও সেখানে ঘুরঘুর করে, বহু মানুষ তাদের আওয়াজও শুনতে পেয়েছে। এবং যদি কোনো ডাক্তার এবং নার্স সেই বাড়িতে প্রবেশ করে, তাহলে সেই বাচ্চাগুলোর স্পিরিট বা তাদের আত্মাটা সেই নার্স বা ডাক্তারকে হত্যা করে ফেলে। যাই হোক, সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের সাথে আপনাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। প্রথমে আসে রাওনা ড্রেক, অর্থাৎ সেই সম্পূর্ণ স্থানের মালকিন, যার মেয়ে অ্যালিসিয়া মারা গিয়েছিল এই বাড়িতেই, এবং তার মেয়ের মৃত্যুর কারণটাও ধরা হয় যে কোনো ভুতুড়ে কারণেই তার মেয়ে মারা গিয়েছিল। আর সেই কারণেই তো সে সেই তান্ত্রিককে ডাকছে, অর্থাৎ জয়েসকে ডাকছে, যে একজন মিডিয়াম, ভূতেদের সাথে কথা বলতে পারে। সেখানে উপস্থিত ছিল ওলগা। ওলগা হচ্ছে সেই স্থানের হাউসকিপার, অর্থাৎ সেই বাড়িটার দেখাশোনা সে করত। আছে সেখানে ল্যাসলি, অর্থাৎ সেই রওনার পরিবারের একজন ডাক্তার, মানে ফ্যামিলি ডক্টর হয় না সেরকম। তবে সেই মানুষটাকে দেখে কেমন অসুস্থ মনে হচ্ছিল, মানে মানসিকভাবে অসুস্থ। তার আচরণটা খুব অদ্ভুত লাগছিল। তবে তারও একটা ছেলে ছিল যাকে সে খুবই ভালোবাসে, যার নাম হচ্ছে লিওপোল্ড। সেই স্থানে অন্যান্য বাচ্চারা যেখানে আনন্দ করছে, সেখানে লিওপোল্ড সেখানে চুপচাপ বসে গল্পের বই পড়ছে।
ও বাই দ্য ওয়ে, সেই যে মিডিয়াম যে ভূতেদের সাথে কথা বলে অর্থাৎ জয়েস, তার একটা অ্যাসিস্ট্যান্টও এসেছে তার সাথে, যার নাম হচ্ছে ডেসডিমোনা। সো যারা যারা সেখানে আছে আশা করি তাদেরকে এবার চিনে গেছেন। তবে আচমকা আর একজন অতিথি সেখানে এসে উপস্থিত হয়, যাকে কেউ আমন্ত্রণ জানায়নি, যার নাম হচ্ছে ম্যাক্সিম। ম্যাক্সিম সেই ড্রেক পরিবারের একজন শেফ ছিল, যার সাথে রওনা ড্রেকের মেয়ে অর্থাৎ অ্যালিসিয়া যে মারা গিয়েছিল তার ভালোবাসা ছিল। যাই হোক, ম্যাক্সিম এখানে কেন এসেছে? ম্যাক্সিম জানায় যে তাকে কেউ ইনভাইট করেছে, কে ইনভাইট করেছে সেটা এখনো জানা যায়নি। তবে যেহেতু সে এখানে এসে গেছে, তো এই রাতে তো আর তাকে পাঠিয়ে দেওয়া যায় না। সো তাদের তন্ত্র সাধনা এখনো শুরু হয়নি, তার মধ্যেই সেই বাড়িতে কিছু সুপারন্যাচুরাল জিনিস অলরেডি হওয়া শুরু হয়েছে। যেমন উপর থেকে আচমকা ঝাড়টা নিচে পড়ে যাওয়া। গোয়েন্দা হারকিউল পোয়ারট সেও জানতে পারে যে অ্যালিসিয়া যে মেয়েটা মারা গিয়েছে সে বহুদিন ধরে ভূতেদের সাথে কথা বলতো। সে সেই বাড়ির ব্যালকনি থেকে জলে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। মৃত্যুর কারণ একটাই হতে পারে যে এই সম্পূর্ণ স্থানটা অভিশপ্ত। যে গল্পটা একটু আগেই তো আপনাদের শোনালাম, সেই বাচ্চাদের আত্মা এখনও এই বাড়ির চারিদিকে ঘোরে। যাই হোক, এবার সময় হয়েছে রিচুয়ালটা শুরু করা যাক। জয়েস রেনল্ডসের ভূতের সাথে কমিউনিকেট করার কায়দাটা একটু ভিন্ন। সে একটা টাইপরাইটারের মাধ্যমে ভূতের সাথে কথা বলে, অর্থাৎ ভূত বা আত্মা সেই টাইপরাইটারে টাইপ করে উত্তরটা দেবে। টাইপ বলতে জাস্ট কোনো নাম বা শব্দের প্রথম লেটার আর কি। জয়েস তার জালওয়া দেখানো শুরু করে দিয়েছে, যেটা দেখে প্রত্যেকে অবাক। তবে হারকিউল পোয়ারট গোয়েন্দা বলে কথা, প্রথমত এই ধরনের ঠকবাজি জিনিসে সে একেবারেই বিশ্বাস করে না। দ্বিতীয়ত সেখানে যে চরম লেভেলের চিটিংবাজি হচ্ছে সেটা সে ধরতে পেরে গেছে। প্রত্যেকটা মানুষ যখন অবাক হয়ে যাচ্ছে যে সেই টাইপরাইটারে কেউ টাইপ করছে না, তা সত্ত্বেও লেটারগুলো আসছে কি করে, কারণটা হচ্ছে সেই বাড়ির চিমনির মধ্যে আর একটা ছেলে লুকিয়েছিল যার নাম হচ্ছে নিকোলাস, যে এক টাইপের রিমোটের মাধ্যমে সেই টাইপরাইটারের লেটারগুলোকে প্রেস করছিল। সে অনেক আগেই এই ঠকবাজিটা ধরতে পেরে গিয়েছিল যখন সে চিমনির সেই ছাইতে একজন মানুষের পায়ের ছাপ দেখেছিল। এছাড়াও সেই ঘরের দরজায় যে তালা ছিল সেখানে একটা পিকলকের চিহ্ন পেয়েছিল, অর্থাৎ কেউ সেই তালাটাকে চাবি না বরং পিকলকের মাধ্যমে খুলেছিল। গোয়েন্দার চোখ বলে কথা, সে বুঝেই গেছে যে এটা ঠকবাজি চলছে। তবে সেই মুহূর্তে আচমকা জয়েস সে যেন ভরে পড়েছে, সে চেঁচানো শুরু করেছে। চারপাশে সব জিনিসপত্রগুলো পড়ে যাচ্ছে, যেন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিকারের এবার ভূত এসেছে সেখানে। জয়েসের গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, যেন সেই মৃত মেয়েটি অর্থাৎ অ্যালিসিয়া সে জয়েসের উপরে ভর করেছে। সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ অ্যালিসিয়া মারা গেছে, তবে তার মৃত্যুর সময় সেখানে আর একটা দ্বিতীয় ব্যক্তি উপস্থিত ছিল যে অ্যালিসিয়াকে ধাক্কা দিয়েছিল সম্ভবত। তবে কে সেটা বলার আগেই জয়েস আবার তার হুঁশে চলে আসে। এখন ব্যাপারটা তো অনেক বড় সড়ো অ্যালিগেশন, প্রত্যেকেই জানে যে অ্যালিসিয়া ভুতুড়ে কারণে মারা গেছে। এখন জয়েস বলছে যে তাকে কেউ ধাক্কা দিয়েছিল। জয়েস একেবারে সেরা অভিনয় করেছে, বলতে গেলে অস্কার বাফটা যা যা পুরস্কার রয়েছে সবকিছু তাকে দিয়ে দেওয়া উচিত। মানে লিটারেলি সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ তার অভিনয় দেখে বিশ্বাস করে ফেলেছে, শুধুমাত্র সেই গোয়েন্দা অর্থাৎ হারকিউল পোয়ারট সে বিশ্বাস করছে না, যে কথাটা সে জয়েসের একেবারে মুখের উপরেই বলে। এখন জয়েস তো দেখেছে যে সেই মেয়েটাকে হত্যা করা হয়েছিল, তবে কে হত্যা করেছে সেই জানায় যে সেটার উত্তর পেতে হলে তাদের এখনো একটা দিন অপেক্ষা করতে হবে। জয়েস তারপর হারকিউল পোয়ারটকে তার সেই কস্টিউমটা দিয়ে দেয়, তার সেই মুখোশটা। এখন ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে গেছে দুই পেশাদার মানুষদের মধ্যে। জয়েস যে একজন পেশাদার মিডিয়াম, অন্যদিকে হারকিউল পোয়ারট যে একজন পেশাদার গোয়েন্দা। কেউ পিছু হাঁটতে রাজি না। কিছু সময় পরে হারকিউল পোয়ারট সেখানে অ্যাপেল ববিং করতে যায়, যেটা এক টাইপের খেলা, হ্যালোউইনে খেলা হয়। মানে জলের মধ্যে কিছু আপেল থাকে যেটাকে মুখ দিয়ে তুলতে হয়। তবে সেই মুহূর্তে কেউ একজন পিছন থেকে এসে হারকিউল পোয়ারটকে জলে চুবিয়ে হত্যা করার চেষ্টা করে। তবে সে আচমকা সেখান থেকে চলে যায়। সময় মতন হারকিউল পোয়ারটের বডিগার্ড অর্থাৎ ভিটেইল সেখানে চলে আসে। গোয়েন্দা হারকিউল পোয়ারট সে বুঝতে পারে যে মানুষটা থেকে হত্যা করার চেষ্টা করলো সে অবশ্যই তাকে হত্যা করতে চায়নি, বরং সেই মিডিয়াম অর্থাৎ জয়েসকে হত্যা করার চেষ্টা করছিল। আসলে হারকিউল পোয়ারট সেই জয়েসের সেই কস্টিউমটা, সেই ড্রেসটা তো পরে রয়েছে এবং সেই মানুষটা হয়তো ভেবেছে যে এটাই হয়তো জয়েস। যদিও তারা সময় মতন জয়েসকে সাবধান করতে পারেনি। তারা একটা আর্তনাদ শুনতে পায় এবং আমরা দেখতে পাই যে কেউ একজন জয়েসকে সেই ব্যালকনি থেকে ফেলে নৃশংসভাবে হত্যা করেছে। মানে জয়েসের বডিটা একটা স্ট্যাচুতে লিটারালি গেঁথে গেছে। সেই স্থানের প্রত্যেকটা মানুষ তারপর একত্রিত হয়েছে। প্রত্যেকের মনে নানান প্রশ্ন যে তাকে হত্যাটা করলো কে। ম্যাক্সিম নামক সেই মানুষটার উপরে আঙুল উঠেছে, অর্থাৎ সেখানকার শেফ। অনেকে মনে করছে যে সেই ম্যাক্সিম হয়তো অ্যালিসিয়াকে হত্যা করেছিল, যে ব্যাপারটা জয়েস বুঝতে পেরে গিয়েছিল, সেই কারণে ম্যাক্সিম তাকে হত্যা করে ফেলেছে। অন্যদিকে ম্যাক্সিম জানায় যে সেই অ্যালিসিয়াকে যে ডাক্তার দেখছিল অর্থাৎ লেসলি, সে হয়তো এই হত্যাটা করেছে।
অন্যদিকে জয়েসের সে 2 অ্যাসিস্ট্যান্ট তারা বলতে থাকে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় সে একজন আর্মি মেডিক ছিল, অর্থাৎ সে একজন নার্স ছিল। আর গল্পের শুরুতেই তো আমি বলেছিলাম যে এই স্থানটা অভিশপ্ত, কোনো ডাক্তার এবং নার্স এই স্থানে আসলে সে মারা যাবে। তাই তারা মনে করছে যে সম্ভবত সেই বাচ্চাদের ভূতটাই হয়তো জয়েসকে হত্যা করেছে। বাট দিস ইজ নট অ্যান অ্যান্সার। সেখানে উপস্থিত কোনো একজন মানুষ তো জয়েসকে হত্যা করেছে, হারকিউল পরোয়াট এটা জানে, তবে কেউ সেটা স্বীকার তো করবে না। সেই কারণে সে সেই সম্পূর্ণ স্থানটা তালা দিয়ে দেয় যাতে কেউ এই স্থান ছেড়ে না বেরোতে পারে। সে তার বডিগার্ড ভিটাইলকে জানিয়ে দেয় যে পুলিশকে আসার দরকার নেই এখানে, পুলিশকে খবর দিয়ে দিক যে গোয়েন্দা হারকিউল পরোয়াট আবার তার কাজে ফিরে এসেছে এবং এই রহস্যটা সে উদ্ঘাটন করবে। সে সবাইকে এবার প্রশ্ন করা শুরু করে। প্রথম আসে রওনা ড্রেক, অর্থাৎ এই সম্পূর্ণ স্থানের মালকিন। সে গোয়েন্দা হারকিউল পরোয়াটকে সম্পূর্ণ স্থানটা ঘুরে ঘুরে দেখায়। সেই বাড়ির ছাদে তারা মধু চাষ করত, তাও সেই মধু আসতো এক টাইপের জঙ্গলি ফুল থেকে। কি ফুল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। একই সাথে রওনা ড্রেক কিন্তু সেই জয়েস রেনল্ডসকে ইনভাইট করেনি, অর্থাৎ এই বাড়ির যে মালকিন সে কিন্তু সেই তান্ত্রিককে ডাকেনি, বরং সেই তান্ত্রিক নিজে রওনা ড্রেককে একদিন চিঠি পাঠিয়েছিল। যাই হোক, তার মুখ থেকে ম্যাক্সিনের কথাও শোনা যায়। ম্যাক্সিন হচ্ছে তাদের বাড়ির শেফ, যার সাথে রওনার মেয়ে অর্থাৎ অ্যালিসিয়া যে মারা গিয়েছিল তার ভালোবাসা ছিল, কিন্তু রওনা কোনো দিনই ম্যাক্সিনকে পছন্দ করেনি। তারপর হারকিউল পরোয়াট ওলগার সাথে কথা বলে। ওলগা অর্থাৎ এই স্থানের কেয়ারটেকার, যে স্থানটা দেখাশোনা করে। ওলগা হচ্ছে খুবই সুপারস্টিশিয়াস, এইসব ভূত প্রেত খুব বিশ্বাস করে। সে প্রথমেই বলেছিল যে এই ভূতের সাথে কথা বলা এই জিনিসগুলো ঠিক না, ধর্মীয় মতে এইগুলো অভিশপ্ত কাজকর্ম, যার শাস্তি মানুষদের পেতেই হবে। এখন এমনও হতে পারে যে ওলগা এই কারণেই জয়েসকে হত্যা করেছে, তবে ওলগা জানে যে না, যদিও হারকিউল পরোয়াটের কাছে তেমন কঠোর প্রমাণও তো নেই। তবে এরই মাঝে হারকিউল পরোয়াট যে এইসবে একেবারেই বিশ্বাস করে না, সে একটা মেয়ের গুনগুন আওয়াজ শুনতে পায় যে গান করছে। যাই হোক, আওয়াজটা কিন্তু কেউ শুনতে পায় না, সেই কারণে সে এই ব্যাপারটাকে ইগনোর করে দেয়। একই সাথে সে এটাও জানতে পারে যে ওলগা যে খুবই ধার্মিক ছিল, সে একটা সময় নান ছিল এবং নানদের আলাদা আলাদা নাম থাকে। তার নাম ছিল মারিয়া, এবং জয়েসকে যখন ভূতে ধরেছিল বা যখন যে ভূতে ধরার অভিনয় করছিল সেই সময় সেই টাইপরাইটারও একটা লেটার প্রেস হয়েছিল। তার আগেই কিন্তু হারকিউল পরোয়াট নিকোলাসকে সেই চিমনির মধ্যে দিয়ে বার করেছিল। তাহলে সেই সেই লেটারটা আসলো কি করে? এটা তো কেউ প্রেস করেনি। তারপর সে লেসলির সাথে কথা বলে। লেসলি হচ্ছে সেই ড্রেক পরিবারের একজন ডাক্তার। একই সাথে সে সেই জয়েসের মৃতদেহটাকে ভালো মতন পর্যবেক্ষণ করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, তবে সে যেন তার কাজটা ঠিক মতন করছে না। ডক্টর হারকিউল পরোয়াট সেই জিনিসটা লক্ষ্য করে। প্রথমেই বলেছিলাম যে তার আচরণটা একটু ভিন্ন লাগছিল। আসলে ইদানিং বিশ্বযুদ্ধ গিয়েছে, সে আর্মিতে সার্ভ করেছিল এবং সেই দরুন সে নাজিদের একটা কনসেন্ট্রেশন ক্যাম্পেও আটকা পড়েছিল, যেখানে মানুষদের উপরে চরম অত্যাচার হয়েছে। তারই একটা মানসিক প্রভাব তার উপরে পড়েছে, তবে তাকে এখনো ঠিক রেখেছে তার ছোট ছেলে লিওপোল্ড। অন্যদিকে হারকিউল পরোয়াট সে এখনো একটা গুনগুন আওয়াজ শুনতে পেরে যাচ্ছে, যে আওয়াজটা কেউ শুনতে পাচ্ছে না। ছোট বাচ্চাটা সেও এই আওয়াজটা শুনতে পাচ্ছে। সে বিশ্বাস করছে যে এই সম্পূর্ণ বিল্ডিং এ বাচ্চাদের আত্মাগুলো রয়েছে, যারা হয়তো হারকিউল পরোয়াটের সাথে কথা বলার চেষ্টা করছে। তারপর হারকিউল পরোয়াট জয়েসের সেই 2 অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। তারা দুজনেই হচ্ছে হাফ ব্রাদার, যদিও তাদের মধ্যে একটা ভালোবাসা রয়েছে, অর্থাৎ ডেসডিমোনা এবং নিকোলা। তারা দুজনেই রোমানি এবং তারা আমেরিকায় যাওয়ার চেষ্টা করছে মিসৌরিতে। এই যুদ্ধতে তারা অনেকটা সাফার করেছে। গোটা মাস জেলবন্দি ছিল তারা। গোটা মাস ধরে তারা একটা সিনেমার এই একটা সিনই দেখতো, যেটার নাম হচ্ছে মিট মি ইন সেন্ট লুইস। তাদের মনে একটাই প্রশ্ন যে সেই স্থানে আসলে কি আছে। তারা দুজন মিলে সেখানে যেতে চায়। তারা জয়েসের ব্যাপারে সব সত্যি কথাটাও জানিয়ে দেয় যে সেই সব তন্ত্র সাধনা কিছুই জানে না, তার সবকিছুই ফেক। ভূতদের সাথে সে মোটেও কথা বলে না। একই সাথে তারা দুজন এটাও স্বীকার করেছিল যে তারা জয়েসের থেকে টাকা চুরি করত। আসলে দেশ ছাড়ার জন্য তো টাকা প্রয়োজন। হয়তো জয়েস তাদের এই চুরির ব্যাপারটাও জেনে গিয়েছিল, সেই জন্য তারা দুজন মিলে হয়তো জয়েসকে হত্যা করেছে। এখন ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যে এটাও এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে হারকিউল পরোয়াট এখনো তার কানে একটা বাচ্চার ফিস গান করার আওয়াজ শুনতে পেয়ে যাচ্ছে, এবং লিওপোল্ড নামক সেই বাচ্চাটা সেও এটা শুনতে পাচ্ছে। সেই মুহূর্তে সেখানে একটা ফোন বেজে ওঠে, কিন্তু ফোনের ওপারে কেউ ছিল না। হারকিউল পরোয়াট সেখানে একটা ছোট বাচ্চার উপস্থিতি অনুভব করতে পারে এবং তার পিছু করতে থাকে। সেখানে আদৌ আর দ্বিতীয় কোনো ছোট বাচ্চা মেয়ে ছিল না। তাহলে কি এই বিখ্যাত গোয়েন্দা হারকিউল পরোয়াট সে কি পাগল হয়ে গেছে? সে কি হ্যালুসিনেট করছে? অন্যদিকে সেই বাড়ির নিচ থেকে খুব জোরে জোরে আওয়াজ আসছে, কিছু ধাক্কা খাওয়ার আওয়াজ আসছে। তবে তারা তো জানে না যে সেই বাড়িতে আদৌ কোনো বেসমেন্ট আছে কিনা। তবে হারকিউল পরোয়াট সে ফাইনালি সেই বেসমেন্টটা খুঁজে পায়, যেখানে সেই বাচ্চাগুলোকে আটকে রাখা হয়েছিল সেই প্লেগের সময়, যেখানে সেই বাচ্চাগুলো মারা গিয়েছিল। তাদের হাড়গুলো এখনো সেখানে রয়েছে এবং বাইরে চরম ঝড় উঠেছে। একটা কাঠ ভেসে এসে সেই ঘরের জানলায় এসে বাড়ি লাগছিল, যার কারণে সেই আওয়াজটা আসছিল। তবে সেই স্থানটা দেখে
আচমকা ল্যাসলির প্যানিক অ্যাটাক হয়। যেমনটা জানেন যে সে যুদ্ধের পর থেকে সে মানসিকভাবে অসুস্থ এবং সে আচমকা ম্যাক্সিমের উপরে আক্রমণ করে। সে ম্যাক্সিমকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করে। তাদের দুজনের ভেতরের সত্যটা আশা করি এখনো বুঝে গেছেন। যদি না জানেন তো আপনাদের আবারও বুঝিয়ে দিই। সম্পূর্ণ গল্পটাই তো গড়ে উঠেছে এই ড্রেক পরিবারকে নিয়ে। অ্যালিসিয়া ড্রেক যে সেই ব্যালকনি থেকে জলে পড়ে মারা গিয়েছিল, সে অ্যালিসিয়াকে কিন্তু ম্যাক্সিম পছন্দ করত। তবে সেই ড্রেক পরিবারের ডাক্তার অর্থাৎ লেসলি মনে করে যে ম্যাক্সিম হয়তো অ্যালিসিয়াকে পায়নি বলে তাকে হত্যা করে ফেলেছে। অন্যদিকে সেই ডাক্তার অর্থাৎ লেসলি সে আবার সেই বাড়ির মালকিন অর্থাৎ রওনা ড্রেক তাকে ভালোবাসে। ম্যাক্সিম এটা জানে, তবে কোনো কিছু দিয়ে এটা তো প্রমাণ করা যাচ্ছে না যে সেই তান্ত্রিক অর্থাৎ জয়েসকে কে হত্যা করলো। যাই হোক, সেই ঝামেলা মিটে গেছে। তারা ল্যাসলিকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে। ঘরটা সাউন্ড প্রুফ, ভেতরে বাইরে কোনো আওয়াজ যা আসা করবে না এবং সেই ঘরের একটাই চাবি রয়েছে, যে চাবিটা রওনা ড্রেক হারকিউল পরটকে দিয়ে দিয়েছে। তারপর সে ম্যাক্সিমকে প্রশ্ন করা শুরু করে। সেই টাইপরাইটারে লেটারটাও তো এসেছিল, অর্থাৎ ম্যাক্সিম। এখন যাই হোক, এগুলো তো অনুমান, তবে ম্যাক্সিম সে কখনো অ্যালিসিয়াকে হত্যা করেননি। ইভেন সে তো অ্যালিসিয়াকে ভালোবাসতো, তাদের একটা এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। শোনা গিয়েছিল নাকি ম্যাক্সিম তাকে ছেড়ে চলে গিয়েছিল। ম্যাক্সিম নাকি এরকম ছোট জাতের কোনো মেয়েকে বিয়েই করবে না, এরকমই কথা অ্যালিসিয়ার মা রটিয়েছিল। অ্যাকচুয়ালি তাদের দুজনের সম্পর্কের মধ্যে অ্যালিসিয়ার মাও জড়িয়ে গিয়েছিল, এটাও সত্যি। এবং ম্যাক্সিম এখনও অ্যালিসিয়ার ছবি তার নিজের সাথে নিয়ে ঘোরে। একটা ছবিকে অ্যালিসিয়া ছিঁড়ে দুটো খণ্ড করে দিয়েছিল যেদিন তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল। অ্যালিসিয়া যখন অসুস্থ ছিল, ম্যাক্সিম আবারও এসেছিল অ্যালিসিয়ার কাছে, কারণ সে জানতো যে অ্যালিসিয়াকে ছাড়া সে বাঁচতে পারবে না। তবে অ্যালিসিয়ার মা ম্যাক্সিমকে তার সাথে সাক্ষাৎ করতেই দেয়নি। বাই দ্য ওয়ে, সেই স্থানে আচমকা ম্যাক্সিমের হাত কেটে গিয়েছিল এবং সেখানে সিং থেকে জলও পড়ছিল না। সেই কারণে সে তার ক্ষতস্থানে একটু মধু লাগানোর চেষ্টা করে। আমরা জানি যে মধু অ্যান্টিসেপটিক, তবে ম্যাক্সিম লক্ষ্য করতে পারে যে এটা তো যেমন তেমন মধু না, বরং সেই জংলি ফুল থেকে তৈরি করা মধু, যেটা সে লাগায় না। হারকিউল পরট তারপর ম্যাক্সিমের ইনভিটেশন কার্ডটা চায়। অ্যাকচুয়ালি ম্যাক্সিমকে এখানে কে ইনভাইট করেছে, কে ডেকেছে, এটা কিন্তু এখনো জানা যায়নি। সেই কার্ডটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটাকে টাইপরাইটারের মাধ্যমে টাইপ করা হয়েছে। তবে সেই মুহূর্তে আবার হারকিউল পরট হ্যালুসিনেট করতে থাকে, আবার একটা আওয়াজ শুনতে থাকে, চোখে ভুলভাল জিনিস দেখতে থাকে। তারপর হারকিউল পরট তার নিজের বডিগার্ড অর্থাৎ ভিটেলকে প্রশ্ন করা শুরু করে। মোটামুটি এতটা সময় কাটিয়ে সে অনেক তথ্যই জোগাড় করেছে। প্রথম যে খুনটা হলো অর্থাৎ জয়েস, সেই সময় আচমকা ভিটেল লোকাল পুলিশকে ফোন করে এবং সেই টেলিফোনটা একটা সিক্রেট জায়গায় ছিল। সেটা কোথায় ছিল সেটা ভিটেল জানলো কি করে, কারণ সে এই স্থানে এর আগেও এসেছিল। আসল ব্যাপারটা হচ্ছে ভিটেল একটা সময় পুলিশ ছিল এবং এই বাড়ির মেয়ে অর্থাৎ অ্যালিসিয়ার মৃতদেহটাকে জল থেকে এই পুলিশ অফিসারটাই তুলেছিল। পুলিশের কাছে মোটামুটি সব রিপোর্টই তো থাকে। অ্যালিসিয়াকে উপর দিয়ে যে ধাক্কা মেরে ফেলা হয়েছিল, অবশ্যই পুলিশ এইগুলো জানতো, কিন্তু এই তথ্যটাকে বাইরে ফাঁস করা হয়নি। বরং ভিটেল এই তথ্যটা সে লেখিকা অলিভারের সাথে শেয়ার করে, যে ছিল হারকিউল পরটের একজন বন্ধু। ব্যাপারটা হারকিউল পরট অনেক আগেই সন্দেহ করেছিল। সে ভিটেলকে নিজের বডিগার্ড হিসেবে রেখেছিল যাতে কোনো মানুষ তার ধারে কাছে না আসতে পারে। তবে আচমকা ভিটেল অলিভারের সেই বার্তা নিয়ে চলে আসলো কেন? তার একটাই তো ডিউটি ছিল যে যাতে হারকিউল পরট কোনোভাবে ডিস্টার্ব না হয়। আসলে অলিভার এই প্ল্যানটা গুছিয়েছে। সে একটা লেখিকা। আমরা এটাও শুনেছি যে হারকিউল পরটকে মোটামুটি সে ভালো ফেমাস করেছে তার বইগুলোর মাধ্যমে। তবে ইদানিং তার বইগুলো চলছে না, ব্যাক টু ব্যাক সে ফ্লপ খাচ্ছে। তার একটা বড় সড়ো জেতা প্রয়োজন এবং সে প্ল্যান করেছে যে হারকিউল পরটকে বদনাম করবে, আর করতে পারলে অবশ্যই তার বই চলবে। তবে তাকে বদনাম কিভাবে করা যায়? হারকিউল পরট যে কোনোদিন ভুল ছিল না, যে সবসময় সঠিক, তাকে 10টা মানুষের মাঝখানে এম্বারেস করাটা তার কাছে একটা জয়ের মতন। সেই কারণেই তো অ্যালিসিয়ার মৃত্যুর সব তথ্যগুলো তারা জয়েসের সাথে শেয়ার করেছিল, অর্থাৎ সেই তান্ত্রিক। আমরা যে দেখলাম না যে জয়েসের উপরে ভূতে ভর করেছিল এবং সে বলছিল যে কেউ একজন তাকে ধাক্কা মেরেছিল। অ্যাকচুয়ালি জয়েসকে সবকিছু তো তারা আগের দিয়ে শিখিয়ে দিয়েছিল। অলিভার প্ল্যান করেছিল যে এই জিনিসটাকে এরকম দেখতে লাগবে যে জয়েস তন্ত্র সাধনা করে একটা খুনের পর্দা ফাঁস করে দিল, যেখানে বিখ্যাত গোয়েন্দা হারকিউল পরট উপস্থিত ছিল। তবে সে কিছু করতেই পারলো না। একই সাথে হারকিউল পরট যে এই জিনিসগুলোতে একেবারে বিশ্বাসই করতো না, সে তার নিজের কাছেই তো হেরে গেল, কি তাই না? তবে এত কিছু হলেও প্রশ্ন হচ্ছে যে সেই তান্ত্রিক জয়েসকে কে হত্যাটা করলো? ভিটেল এবং অলিভার তারা জানে যে তারা হত্যাটা করেনি, আর সেই মুহূর্তে সেই বাড়িতে ঘটে গেছে আর এক কাণ্ড। সেই ডাক্তার অর্থাৎ লেসলি তাকে কে হত্যা করে ফেলেছে, পিছন দিয়ে কেউ ছুরি মেরেছে তাকে। তবে কে তাকে মারলো ছুরিটা? কারণ তার ঘরের দরজাটা বন্ধ ছিল এবং সেই দরজার একটাই চাবি ছিল, যে চাবিটা হারকিউল পরটের কাছে রয়েছে। প্রত্যেকে এখন কনফার্ম হয়ে যায় যে এই খুনটা অবশ্যই কোনো ভূতেরই কাজ, মানে কোনো অতৃপ্ত আত্মা। ওলগা নামক সেই মানুষটা যে খুবই ধার্মিক ছিল, হারকিউল পরট তাকে জিজ্ঞেস করেছিল যে সে যখন এই তন্ত্র সাধনাগুলোকে অভিশপ্ত মনে করে বা সঠিক কাজ মনে করে না, তাহলে সে এই স্থানে কেন ছিল? সে জানায় যে যেদিন
অ্যালিসিয়া আত্মহত্যা করেছিল সেদিন রাতে ওলগা এই স্থানে উপস্থিত ছিল। তার দায়িত্ব ছিল অ্যালিসিয়ার উপর দেখাশোনা করা, তবে সে কোনো কারণে সেই ঘর থেকে একটু বেরিয়েছিল, কারণ সে কিছু ফিসফিস আওয়াজ পেয়েছিল, বাচ্চাদের আওয়াজ পেয়েছিল, পায়ের আওয়াজ পেয়েছিল। সে সেটা দেখতে চলে যায়, আর ঠিক তখনই অ্যালিসিয়া ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। ওলগা আজকে এই স্থানে এই কারণে রয়েছে যাতে সে অ্যালিসিয়ার আত্মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে যে সেদিন সে সঠিক সময় তার পাশে ছিল না। সেখানে অ্যালিসিয়ার কিছু ছোটবেলার ছবি ছিল এবং হারকিউল পাওয়ার একটু আগে একটা ছোট বাচ্চা মেয়ের পিছু করছিল এবং সে একটা ছোট বাচ্চা মেয়েকে দেখেও ছিল, তার সাথে কথাও বলেছিল। সেই বাচ্চাটাই তো অ্যালিসিয়া যে মারা গিয়েছে। সে অ্যাকচুয়ালি কনফিউজ যে এই বাড়িতে আসলে কি হচ্ছে, সত্যি কি তাহলে ভূত আছে? সে কি তাহলে নিজের বিশ্বাসের কাছে হেরে যাচ্ছে? সে মৃত অ্যালিসিয়ার ঘরের মধ্যে ছিল যেখানে সে অ্যালিসিয়াকে হ্যালুসিনেট করছে। অ্যালিসিয়া থেকে প্রশ্ন করছে যে সে কেন এখনো এই রহস্যটাকে উন্মোচন করতে পারলো না। সে তো সবকিছুই সলভ করে দেয়, তাহলে এটা কেন করতে পারছে না? সেই ঘরে অ্যালিসিয়ার বয়ফ্রেন্ড অর্থাৎ ম্যাক্সিমের সেই ছেঁড়া ছবিটাও ছিল যেটা অ্যালিসিয়া নিজের কাছে রেখে দিয়েছিল। আর কিছু সময় পরেই হারকিউল পোয়ারট তার সব উত্তর পেয়ে যায়। সে সবাইকে সেখানে একত্রিত করে দিয়েছে। প্রত্যেকে সেই স্থান ছেড়ে পালাবে প্ল্যান করেছিল, কারণ ভেবেছিল যে ভূতে হয়তো প্রত্যেককে হন্ট করছে, ভূত হয়তো সবাইকে হত্যা করছে। তবে না, এই স্থানে 3টে মার্ডার হয়েছে। আজকে রাতেই এই স্থানে 2টো মার্ডার হয়েছে এবং বহুদিন আগে অ্যালিসিয়া নামক সেই মেয়েটা মার্ডার হয়েছিল এবং 3জনকে একজনই খুন করেছে। সেটা হচ্ছে অ্যালিসিয়ার নিজেরই মা অর্থাৎ রোয়েনা ড্রেক। কথাটা হজম করাটা খুবই কঠিন, কেউ এটা বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি। অ্যালিসিয়া সে ধীরে ধীরে বড় হচ্ছিল। রোনা তাকে নিজের কাছে রাখতে পারছিল না। স্বাভাবিকভাবে মেয়ে বড় হচ্ছে, সে অ্যালিসিয়াকে জব্দ করার জন্য অ্যালিসিয়ার শখের বাগানটা নষ্ট করে দেয়। তবে পরে আবার সেখানে আরেকটা অন্য ফুলের বাগান লাগায়, অন্য এক ধরনের গাছ যেটার নাম হচ্ছে রোডোডেনড্রন, এরকম টাইপের একটা উচ্চারণ। তবে সেই গাছের ফুলটা যেমন তেমন কিছু না, এটা এক টাইপের বিষাক্ত গাছ এবং মাছিরা যখন সেই গাছের ফুল থেকে মধু প্রসেস করে সেটা এক অদ্ভুত বিষে পরিণত হয়, যেটা মানুষদের হ্যালুসিনেশন দেখায়। মানুষেরা ভুলভাল জিনিস দেখতে থাকে, মানুষেরা ভিশন দেখতে থাকে। এই যে এতক্ষণ ধরে হারকিউল পোয়ারট এত অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছিল, ভূত দেখছিল না, কিছু শুনতে পাচ্ছিল, কারণ তার চায়ের মধ্যে সেই মধুটাই মেশানো হয়েছিল, যে মধুটা রোনা ড্রেক তার বাড়ির ক্লোজেটের মধ্যে রেখে দিয়েছে। মধুটা যেমন তেমন তো কোনো মধু না, সেই কারণেই তো ম্যাক্সিম তার হাতের ক্ষত স্থানে সেই জিনিসটা লাগায় না। টার্কিতে এই গাছটাকে ডেলিভালও বলা হয়, যেটা জঙ্গলে উৎপন্ন হয়। এবং রওনা ড্রেক একটা সময় হারকিউলকে বলেও ছিল যে তারা বাইরে থেকে 6 লিরা দিয়ে এই গাছের মধুগুলো আমদানি করত। পরে সে নিজের বাড়িতেই সেই গাছটা লাগায় এবং সেই গাছ থেকে তৈরি হওয়া মধুই সে তার মেয়েকে খাওয়াতে থাকে। তার মেয়ে অসুস্থ থাকে, তার মেয়ে হ্যালুসিনেট করতে থাকে, ভূত দেখতে থাকে। রওনা ড্রেক তার মেয়ের সাথে এই এত কিছু করছে যাতে তার মেয়েটা তার কাছে থাকে, তাকে ছেড়ে যেতে না যায়। তবে একটা দিন, যেদিন রওনা ড্রেক ঘুমিয়ে পড়েছিল এবং রাতে ওলগার উপর দায়িত্ব পড়েছিল অ্যালিসিয়াকে দেখাশোনা করা, যে ব্যাপারটা একটু আগেই ওলগা মেনশন করেছিল, সেদিন রাতেই অ্যালিসিয়া আচমকা ঘুম থেকে উঠে পড়ে। সে প্রচন্ড প্যানিক। ওলগা তার দেখাশোনা করছে, ওলগা বুঝতে পারে না যে কি করা উচিত। স্বাভাবিকভাবেই সে অ্যালিসিয়াকে সেই ওষুধটা, সেই মধুটা দেয়। সে আদৌ জানে না যে সেই মধুর কাজটা কি। সে ভেবেছে হয়তো এটা অ্যালিসিয়ার ভালোর জন্য এবং সে অতিরিক্ত মাত্রায় তাকে সেই মধুর চাটা পান করায়। আর তারপর অ্যালিসিয়া সেই ব্যালকনি থেকে ঝাঁপ দেয়নি। আসলে সে বিষের ওভারডোজেই অ্যালিসিয়া সেই বিছানাতেই মারা যায়। তার মা সেটা বুঝতে পারে, তবে এটার তদন্ত হলে তো সবকিছু জানাজানি হয়ে যাবে। সেই কারণে সে তার মেয়ের পিঠে একটা আঁচড় বসায়, যেটাকে চিলড্রেন্স ভেন্ডেটা নাম দেওয়া হয়েছে, অর্থাৎ ভূতের আঁচড় দিয়েছে। এবং সে তার নিজেরই মেয়েকে সেই ব্যালকনি থেকে নিচে জলে ফেলে দেয়। আর ব্যাপারটা এমন ভাবে সাজায় যে দেখে মনে হয় যে মেয়েটা জলে ডুবে মারা গিয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সে জয়েস এবং লেসলিকে কেন হত্যা করলো? গল্পের শুরুতেই বলে দেওয়া হয়েছে রওনা ড্রেক তার বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, তার কাছে বেশি টাকা পয়সা নেই। আগে তার কাছে প্রচুর টাকা ছিল যেগুলো শেষ হয়ে গেছে এবং তার এই বাড়িটা অর্থাৎ এই প্যালেসটা এটাও বিক্রি হচ্ছে না। তবে এত টাকা তার গেল কোথায়? আসলে তার মেয়েকে যেই মধুর মাধ্যমে বিষ পান করানো হচ্ছিল, এটা সম্ভবত কেউ একজন জেনে গিয়েছিল যে তাকে ব্ল্যাকমেল করতো এবং তাকেই টাকা দিতে দিতে রওনা ড্রেক একেবারে ফুতুর হয়ে গেছে। তবে সে আর কত টাকা দেবে? এখন সময় এসেছে যে সেই ব্ল্যাকমেলারকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া। সে ভেবেছিল হয়তো এই বাড়ির ডাক্তার, সে হয়তো ধরে ফেলেছিল যে তার রক্তে কোনো বিষ ছিল, সেই কারণে সে লেসলিকে হত্যা করেছে। অন্যদিকে সেই তান্ত্রিক অর্থাৎ সেই মিডিয়াম অর্থাৎ জয়, যে প্রায় অনেক কিছুই বলে দিয়েছিল, যে অ্যালিসিয়াকে ধাক্কা মেরে ফেলা হয়েছিল, অনেক কিছু, মানে তার অভিনয়টা সত্যি দুর্দান্ত ছিল। তবে রওনা তার মনে তো ভয় শুরু হতে থাকে যে যদি সে আবার ধরা পড়ে যায়, সেই কারণে সে জয়েসকেও তার রাস্তা থেকে হাঁটিয়ে দেয়।
বাট ওয়েট এ মিনিট, সে লেসলিকে হত্যা করেছে সেটা বুঝলাম, তবে লেসলিকে তো এমন একটা ঘরে বন্ধ করা হয়েছিল যেটা সাউন্ড প্রুফ, একই সাথে সেই ঘরে যাওয়ার একটাই দরজা ছিল যেটার চাবি হারকুল পরোটের কাছে ছিল। তাহলে তাকে হত্যা সে করলো কি করে? ওয়েল, সেই ঘরের টেলিফোন কানেকশন তো অন ছিল, বাইরে থেকে টেলিফোন কানেকশন বন্ধ থাকলেও ঘরের ভেতরে টেলিফোনগুলো অ্যাক্টিভ ছিল। রওনা সময় মতন সেই ঘরে ফোন করে লেসলিকে ভয় দেখাতে থাকে। যেমনটা জানি যে লেসলি তার ছেলেকে খুব ভালোবাসে এবং সে লেসলিকে এমন ভয় দেখায় যে সে তার ছেলেকে হত্যা করে ফেলবে যদি লেসলি আত্মহত্যা না করে। তাই বাধ্য হয়ে লেসলি নিজের জীবনটা দিয়ে দেয়। সেটা সে এমনভাবে করে যাতে দেখে মনে হয় তাকে পিছন দিয়ে কেউ হত্যা করেছে। রওনা ড্রেক ইভেন সময়ের সাথেও খেলা করে, সেখানে যে বড় ক্লকটা ছিল সেটা সময়টাও আগে পরে করে দেয় যাতে তার এই কীর্তিকলাপগুলো কেউ ধরতে না পারে। তবে সে ভুলে গিয়েছিল যে বিখ্যাত গোয়েন্দা হারকিউল পরোট সেখানে উপস্থিত ছিল। যাই হোক, সে তো ফেসে গিয়েছে। সে এখন সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং সেই বাড়ির ছাদে চলে যায়। সে স্বীকার করেই নেয় যে সে অ্যালিসিয়াকে হারাতে চায়নি কারুর কাছে। তবে সেই বৃষ্টির রাতে হারকিউল পরোট আবারও লক্ষ্য করতে পারে যে মৃত অ্যালিসিয়া সেখানে রয়েছে, যে রওনাকে টেনে নিয়ে সেই ছাদ থেকে ফেলে দেয় এবং সেই জলের নিচে নিয়ে চলে যায় যাতে সে ডুবে মারা যায়। ঝড় কেটে গেছে, সূর্য উঠেছে, একটা পরিষ্কার সকাল। হারকিউল পরোট তার সেই বডিগার্ডের নামে কোনো কেস করেনি, বরং তাকে ছেড়ে দিয়েছে। আসলে সে একটা শিক্ষাও পেয়েছে যে যশ খ্যাতির জন্য নিজের লোকেরাও বাজ দিতে একেবারেই পিছপা হয় না। তবে ব্যাপারটা হচ্ছে যে সেই ব্ল্যাকমেলটা কে করতো মিসেস ড্রেককে? ডক্টর লেসলি? একেবারেই না, বরং তার ছেলে লিওপোল্ড। সে তার পিতার ফাইলগুলো দেখে বুঝে গিয়েছিল। যেমনটা বলেছিলাম যে ডক্টর লেসলির সাথে রওনা ড্রেকের এক টাইপের সম্পর্ক ছিল, যার কারণে ডক্টর লেসলি রওনা ড্রেককে কোনোভাবে ফাঁসাতে চায়নি। তবে তার ছেলে ব্ল্যাকমেল করে তার থেকে টাকাগুলো নিত এবং তার পিতার অসুস্থতার চিকিৎসা এইভাবেই সে করতো, তার থেকে টাকা নিয়ে। তবে হারকিউল পরোট সেই বাচ্চাটাকেও কিছু বলেনি, বরং তাকে তার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে। সে বাচ্চাটা খুবই ইন্টেলেকচুয়াল এবং সেই বাচ্চাটার মধ্যে হারকিউল পরোট নিজের রূপটা পেয়েছে, সে নিজেকে দেখতে পেয়েছে এবং সে বাচ্চাটাকে একটা দ্বিতীয় চান্স দিয়েছে। এবং বাচ্চাটা কিন্তু এখন অনাথ না, বরং ওলগা তার দেখাশোনা করছে। শুধু তাই না, সেই দুই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ড্যাজমন্ড এবং নিকোলাস, তাদের একটাই তো স্বপ্ন যে আমেরিকাতে যাওয়া। ওলগা তাদের এই স্বপ্নটাও পূরণ করে দেবে। তবে একটা প্রশ্ন তো আমাদের মাথায় এবং গোয়েন্দা হারকিউল পরোট তার মাথাতেও রয়েছে যে সেই বাড়িটায় কি সত্যি কোনো ভূত ছিল না? সেই বাড়িতে এমন কিছু আওয়াজ হতো, কিছু ফিসফিস আওয়াজ, একটা বাচ্চার গান, এই জিনিসগুলো সেই ডক্টর লেসলি, তার ছেলে লিওপোল্ড সেও শুনতে পেয়েছে এবং হারকিউল পরোট সেও শুনতে পেয়েছে। এছাড়াও এই রহস্যটা সলভ করতে কেউ তো একজন হারকিউল পরোটকে সাহায্য করেছিল। যে সাহায্য করেছিল তাকে চোখে দেখা যায় না, তবে সে স্বীকার করে নেয় যে হ্যাঁ, তাকে কেউ না কেউ তো সাহায্য করেছিল। এছাড়াও লাস্টে রওনা ড্রেককে কেউ তো তাকে পিছন থেকে টান মেরে সেই জলে নামিয়ে দিয়েছিল। এই সব কিছুর উত্তর কারোর কাছে নেই, বিখ্যাত গোয়েন্দা হারকিউল পরোট তার কাছেও নেই এবং সে আবারও নিজের কাছে হেরে গেল। সে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল তার কাছ থেকে, কারণ সে সব আস্থা হারিয়ে ফেলেছে। কিন্তু এখন যখন তার কাছে আবারও আস্থা ফিরে এসেছে, সে যখন ফাইনালি বুঝতে পেরেছে যে এমনও কিছু জিনিস আছে যেগুলোকে বিজ্ঞানের ভাষায় ডিসক্রাইব করা সম্ভব না, সেই কারণে সে আবারও নিজের কাজে লেগে পড়েছে। আর কি, যে মানুষগুলো তার বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, এখন হারকিউল পরোট তাদেরকে প্রত্যেককে সাহায্য করবে এবং এই সিনেমাটাও এখানেই শেষ হয়। সো এই ছিল ভিডিও। কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। আমাকে সোশ্যাল অর্থাৎ আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে একদমই ভুলবেন না, যেখানে আমি রেগুলার পোস্ট করি। আর এই ভিডিও আপাতত এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।